নমস্কার, আমি তরুণ ঘোষ। যুদ্ধ তো শুরু হচ্ছে। ভারতের পাশে কে কে আছে? সারা বিশ্ব। আর ভারতের পাশে রয়েছে সব থেকে পুরনো বন্ধু রাশিয়া এবং ইসরায়েল। এখন এটা ওই পহেলগাঁও কাণ্ড নিয়ে পাকিস্তান, কোনটাসা পাকিস্তান, সে একটা আন্তর্জাতিক তদন্ত চেয়েছিল। সেখানে বলেছিল রাশিয়াও থাকুক। তার উত্তরে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন যা বলেছেন সেটা আমি তুলে দিচ্ছি। এনডিটিভি দিচ্ছে, পুতিনস ফুল সাপোর্ট টু পিএম মোদি অ্যাজ পাক সিক রাশিয়ান রোল ইন পহেলগাঁও প্রোব। মানে পহেলগাঁও প্রোবে তদন্তে রাশিয়ার সাহায্য চেয়ে যেটা করেছিলেন, তার উত্তরে রাশিয়ান প্রেসিডেন্ট কি বলেছেন শুনুন। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রী মোদির সাথে ফোনে পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এই হামলায় আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তানের আহ্বানের পর এই আহ্বান জানানো হয়েছে। আরো নতুন দিল্লির এতে টাইমলাইনে লেখা হচ্ছে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছেন, যেখানে 25 জন পর্যটক এবং একজন কাশ্মীরি ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এটি তাৎপর্যপূর্ণ কারণ পাকিস্তানি কর্তৃপক্ষের থেকে সন্ত্রাসী হামলার তদন্তে রাশিয়া এবং চীনের জড়িত থাকার পক্ষে সোচ্চার হওয়ার কিছুক্ষণ পরেই এটি করা হয়। ক্রেমলিন আরও জানিয়েছে যে রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রী মোদীর ভারত সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং দুই নেতা জোর দিয়ে বলেছেন যে রাশিয়া এবং ভারতের মধ্যে বাইরের প্রভাব দ্বারা প্রভাবিত হয় না এবং গতিশীলভাবে বিকশিত হচ্ছে। যা ছিল, চায়না তো কোনো কথাই বলেনি। চায়না আর রাশিয়া দুজনকে নিয়ে করতে বলেছিল, চায়না তো কোনো কথাই বলেনি, একেবারে চুপ। আর রাশিয়া পরিষ্কার বলে দিয়েছে আমি ভারতের সঙ্গে আছি। চীন একে কেউ, পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না। পৃথিবীর সবাই জানে পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। এই যে ভারত, আপনারা বলছেন না অ্যাটাক করছে না, দীর্ঘদিন ধরে এই যে চলছে, কেন? এর কারণটা আমি আজকে বলছি আপনাদের। আমিও খোঁজখবর নিয়েছি। তার কারণ হচ্ছে গত 10 দিন ধরে গান অ্যান্ড শিল্ড ফ্যাক্টরিতে 24/7 কাজ চালানো হচ্ছে, গোলা বারুদ তৈরি করা হচ্ছে প্রচুর পরিমাণে। কারণ একটা যুদ্ধ শুরু হলে সেখানে কিন্তু মানে গোলাগুলির শেষ থাকে না। একটা কামান রইল, গোলা রইল না, কামানটা তো লোহার দরে বিক্রি হবে। বন্দুক রইল, গুলি রইল না, বন্দুকটা লাঠির মতো ব্যবহার করতে হবে। তার জন্য দরকার প্রচুর গোলা বারুদ। সেই গোলা বারুদ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে চলছে প্রচুর মেডিসিন তৈরির কাজ, তাঁবু জোগাড় করা, বিদেশি অস্ত্রশস্ত্রগুলো আনা এবং সেগুলোকে সাপ্লাই লাইনে গিয়ে পৌঁছানো। এটা বিরাট কর্মযজ্ঞ। কারণ ভারত যে যুদ্ধটা শুরু করতে যাচ্ছে সেটা হবে দীর্ঘস্থায়ী এবং মানে নির্ণায়ক যুদ্ধ যাকে বলা হয়। কারণ ভারত স্থির করে নিয়েছে এই যুদ্ধে ভারত পাক অকুপায়েড কাশ্মীর ভারত দখল করবেই। এইখানে প্রথম ম্যাপটা আপনারা দেখুন। প্রথম ম্যাপটা আমি যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, এই দেখুন হলুদ রঙের অংশটা হচ্ছে জম্মু কাশ্মীর, আর সবুজ অংশটা হচ্ছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, আর ডান দিকে হচ্ছে চীন অকুপায়েড JNK। এই পুরোটাই হয়েছে কিন্তু জওহরলাল নেহরুর আমলে। এই যত জমি দখল হয়েছে না পাকিস্তানের দ্বারা, সব হয়েছে ওই জওহরলাল নেহরুর আমলে। এই যে সবুজ অংশটা বাঁদিকে দেখছেন POJK, এই ওপরে রয়েছে গিলগিট বালতিস্তান। এটা
পাকিস্তানের মধ্যে গিলগিট বালতিস্তান, এটাই স্বাধীন করার জন্য গিলগিট বালতিস্তান লোকেরা ওখানেও ফাইট চালাচ্ছে। আর এখানে যে মুজাফফরাবাদ এবং মিরপুর, এই সরু অংশটার মধ্যে দেখুন, এই যে মুজাফফরাবাদ আর মিরপুর, এই দুটো অংশ থেকে আপনার সন্ত্রাসবাদী ইনফিল্ট্রেট করে। এখানেই তাদের ক্যাম্প করা হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকে। এইখানে মুজাফফরাবাদ এবং মিরপুরে এই সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। এবার ভারতের প্ল্যানটা কি? ভারতের প্ল্যানটা হচ্ছে এই পুরো কাশ্মীর, জম্মু কাশ্মীরটা তো নিতেই হবে। পিওজেকে সবুজ অংশটা যেটা রয়েছে তার মধ্যে গিলগিট বালতিস্তানে চলে আসছে। গিলগিট বালতিস্তান যদি চলে আসে, এই ম্যাপটা দেখুন, এবার এই ম্যাপটায় দেখবেন এই সবুজের ওপরেই রয়েছে বাঁদিকে আফগানিস্তান, সবুজের ওপরে আফগানিস্তান। তার মানে জম্মু কাশ্মীর দখল হয়ে গেলে সোজা চলে যাবে ওখান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে তুর্কি, তুর্কি হয়ে ইউরোপ। সড়ক পথে সরাসরি আমরা যদি চাই, আমরা গাড়িতে করে আমরা ইউরোপ যাব, আমরা সরাসরি গাড়িতে করে ভারত থেকে ইউরোপ চলে যেতে পারি। সেটা কিন্তু এবার মোদি করে ছাড়বেনি। এবার আপনারা ভাবুন যে একটু ইতিহাস ঘাঁটি। 1971 সালের এপ্রিল মাস, সম্ভবত 12ই এপ্রিল, ফিল্ড মার্শাল জেনারেল মানেকশকে ডেকে পাঠালেন ইন্দিরা গান্ধী। বলেছেন, মানেকশ, তোমাকে এক কাজ করতে হবে, আমাদের এখানে প্রচুর আসছে, তোমার শরণার্থী আসছে, আমাদের পূর্ব পাকিস্তান আমাদের দখল করতে হবে। শাহ মানেকশ বলেছিলেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার, এখন পারবো না। তখন বলছে, আমি প্রাইম মিনিস্টার, আমি আপনাকে বলছি আপনি করুন। উনি বলছেন, আমি রেজিগনেশন এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাকে, কিন্তু এই আক্রমণ আমি এখন করব না। তখন প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করেছে ইন্দিরা গান্ধী, তারপরে এত বড় কথা তুমি বলছো মানেকশ, তার মানে তুমি কি আমার আজ্ঞাকে, আমার একে অর্ডারকে তুমি ডিসওবে করছো? বলছে, না প্রাইম মিনিস্টার, আমি যুদ্ধ করি জেতার জন্য, হারার জন্য নয়। আজ যদি যুদ্ধ করি, শুরু করি, আমাদের কোনো প্রস্তুতি নেই, আমাদের প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নিতে গেলে সময় লাগবে, সামনে বর্ষাকাল আছে, তার জন্য তার জলে ভরে যাবে পুরো জায়গাটা, ফলে আমাদের ওয়েট করতে হবে। অনেক কথাবার্তা বলার পর তারপরেতে মানেকশ একটা চিরকুটে উনি লিখে দিলেন 4 ডিসেম্বর অ্যাটাক হবে। 4 ডিসেম্বর যখন উনি বললেন, সেই 4 ডিসেম্বরে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল। দ্য স্টেটসম্যান খবর করেছিল, ইটস ওয়ার, পাক প্লেনস বম্ব মেনি এয়ারপোর্টস। এই সেই কাগজের টুকরো, তখন সমস্ত ছাপার অক্ষর, ছাপার তো এখন তো সমস্ত পাল্টে গেছে, তখন তো ব্লকে ছাপা হতো, সেই ব্লক করে ছাপা সেই পুরনো কাগজ দ্য স্টেটসম্যান, সেখানে ছাপা হয়েছিল। অনেকেই বলছেন ভারত আমেরিকার বগলের তলায়, তাই ভারত কিছু করবে না। আপনারা মশাই ভুল জানেন, এবং আপনাদের সব থেকে ভালো চিনেছে কে জানেন তো? এই বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প। ভারত আর পাকিস্তান বা বাংলাদেশ আর পাকিস্তানকে খুব ভালো রকম চিনে নিয়েছেন উনি। উনি ব্যবসায়ী মানুষ তো, উনি খুব ভালো বোঝেন কোনটা ঠিক আর কোনটা ভুল। ডোনাল্ড ট্রাম্প তিনি পাকিস্তান সম্পর্কে লিখছেন, বাংলাদেশ সম্পর্কে তো পরে আসছে, পাকিস্তান সম্পর্কে উনি লিখছেন। ব্রেকিং, গ্লোবাল এয়ারলাইন্স ভলান্টারি বয়কট পাকিস্তানি এয়ার স্পেস, নিজে থেকেই বয়কট করে দিয়েছে পাকিস্তানি এয়ার স্পেস। পাকিস্তান ইউজ টু হ্যাভ 400 ফ্লাইট ইউজিং ইটস এয়ার স্পেস এভরি ডে। Right now, only about 15 flights are passing through. Major carriers like Air France, Lufthansa, British Airways, Etihad, Oman Air have stopped flying over Pakistan. There's a big hit to Pakistan foreign exchange earnings as it loses out on millions of its flight fees.
The ban on Bangladeshi airspace could potentially cost 550 million annually. তার মানে 400 ফ্লাইট যেটা চলতো সেটা এখন সবাই চালানো বন্ধ করে দিয়েছে। এখন মাত্র 15টা আন্তর্জাতিক ফ্লাইট ওখান থেকে যায়, আর টোটাল এর যা ওভারফ্লাইট যা কস্ট যেটা পে করতো সমস্ত এয়ারলাইন্স সেটা হচ্ছে 550 মিলিয়ন পার ইয়ার পাকিস্তানকে, যেটা পাকিস্তান এখন লুজ করবে। বাংলাদেশ সম্পর্কে লিখছে দেখুন উনি, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে, তার বাংলাদেশ সম্পর্কে আইডিয়াটা দেখুন। দেয়ার আর নো কমিউনিস্ট ইন পাকিস্তান, পাকিস্তানে কোনো কমিউনিস্ট নেই। নো ইসলামিস্ট ইন চায়না, চায়নাতে কোনো ইসলামিস্ট নেই। নো ওক্স ইন বাংলাদেশ, বাংলাদেশে কোনো ওক্স নেই। অ্যান্ড নো ইমিগ্রেন্টস ইন পোল্যান্ড। এ বাকিটা আপনি ছেড়ে দিন। এর ব্যাপারটা হলো যে ওক্সটা কি, আপনাদের প্রশ্ন আসতে পারে ওক্সটা কি। ওক্স হচ্ছে, তার মিনিং হচ্ছে ওক্সের, the oak initially being aware or informed specially about political and social issue with a focus on racial and social justice. মানে পলিটিক্যালি সোশ্যালি সোশ্যাল জাস্টিসের ব্যাপারে যারা অ্যাওয়ার নয় তাদেরকে বলে ওক। তার মানে আমেরিকান প্রেসিডেন্টের কাছে বুঝতেই পারছেন আপনাদের অবস্থা হলো একেবারে ওই কুয়োর ব্যাঙের মতো। আমি যেটা মাঝে মাঝে বলি না যে আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুকের বাইরে আপনারা জগৎটা চেনেন না, উনিও সেটাই বলতে চাইছেন। আপনার বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি, সোশ্যালিজম, আপনার এই সমস্ত সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। আপনারা হলেন গিয়ে মানে 2 পয়সার একটা বাংলাদেশ। ভারত শুধু জিও পলিটিক্যাল ইস্যুর জন্য বাংলাদেশকে ধরে রাখে। কালকে যদি ভারতবর্ষ বাংলাদেশ থেকে হাত তুলে নেয় তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে বুঝতে পারছেন? আপনারা আগে ভাববেন যে আপনারা কতটা জলে আছেন, কতটা ডাঙায় আছেন, তারপরে ভারত জয়ের কথা ভাববেন। এবার যখন আক্রমণটা হবে খুব শিগগিরই বুঝতে পারবেন। এবার যখন আক্রমণটা হবে তখন দেশে ভারতের অর্থনীতির উপরে চাপ পড়বে, খাদ্য সংকট দেখা দেবে, কারণ আমাদের এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হবে আমরা জানি। প্রচুর অফিস, প্রচুর কারখানাও নষ্ট হবে, প্রচুর চাকরি যাবে, ফলে অর্থনৈতিক একটা ডামাডোল দেখা দেবে, সেটা ভারত জানে। তখন কি হবে, এই যে রেশনিং সিস্টেমে আমাদের যে খাদ্যদ্রব্য যেটা করোনার সময় 80-90 লক্ষ কোটি মানুষকে দেওয়া হয়েছিল, সেই খাদ্যদ্রব্য চাল, ডাল, তেল, নুন, গম, দুধ, চিনি সব আবার নতুন করে সাপ্লাই করতে লেগে যাবে আগামী 2-3 বছরের জন্য। এই যতদিন সাপ্লাই করবে ততদিন পৃথিবীর সমস্ত দেশে সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ইনক্লুডিং বাংলাদেশ। এবার আপনারা বলুন, যখনই সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে যাবে ভারতের থেকে, তখন আপনারা খাবেনটা কি আর পড়বেনটাই বা কি? আর একটা পার্শ্ববর্তী বড় রাষ্ট্র যদি একটা যুদ্ধে জড়িয়ে পড়ে, তার একটা প্রভাব তো আপনার রাষ্ট্রে পড়বে। আর দ্বিতীয় আশঙ্কা যেটা হলো, আমাদের এজেন্সি মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের একটা ইচ্ছা ছিল যে তাদের হারিয়ে যাওয়া সেই পূর্ব পাকিস্তান তারা আবার নতুন করে একটা দখল করবে। ফিজিক্যালি না হোক, অন্তত তাদের কন্ট্রোলের মধ্যে রেখে দেবে, যেটা তারা করতে শুরু করেছিল। যখন দেখবে সত্যিই পাকিস্তান এবার টুকরো টুকরো হয়ে যাচ্ছে, পাকিস্তান তো টুকরো টুকরো হবে, বালুচিস্তান যাবে, সিন্ধ যাবে, গিলগিট বালতিস্তান যাবে, রইল পড়ে কি পাঞ্জাব আর ইসলামাবাদ, করাচি জ্বলবে। তাহলে পাঞ্জাবটা যদি একেবারে শেষ করে দেয় ভারতবর্ষ, রইল শুধু ইসলামাবাদ, তাহলে পাঞ্জাবের ভগ্নাংশ আর ইসলামাবাদ দিয়ে পাকিস্তান কতটুকু? সবটাই তো হচ্ছে গিয়ে
আপনার বালুচিস্তানকে নিয়েই তো হচ্ছে পুরো পাকিস্তানটা, বালুচিস্তান দখল করে এত বড় পাকিস্তান। তাহলে পরে নিজে যখন শেষ হচ্ছে তখন আর একটা দেশকে শেষ করে দিয়ে যায়। পারলে 4টে মিসাইল বাংলাদেশের বুকে মেরে দেবে, এরম আশঙ্কাও করা হচ্ছে। তাহলে আপনারা যে খুব একটা বিপদের বাইরে, এটা ভাবার কোনো রকম কারণ নেই। উপরওয়ালার কাছে প্রার্থনা করুন যেন পাকিস্তান, যারা পিঠে ছুরি মারার জন্য বিখ্যাত, যারা 71 সালে আপনাদের 30 লক্ষ মা বোনেদের মেরেছিল, ধর্ষণ করেছিল, এখন তাদের কোলে যারা বসে এখন যারা ওয়াও ওয়াও করছে, তারা আপনাদের পিঠে ছুরি মারার জন্য বসে আছে। ভগবান না করুন আপনাদের কোনো ক্ষতি হোক। ভারতবর্ষ তো মারবে না, যদি মারে তাহলে পাকিস্তানি মারবে। তার থেকে সাবধানে থাকুন। আর আমি কি বলবো, আর একটা কথা, আমার ভিডিও ডাউনলোড করবেন না। যারা করেছেন সব কিন্তু স্ট্রাইক খাচ্ছে, সব স্ট্রাইক খাচ্ছে। আমার ভিডিও ডাউনলোড করতে গেলেই স্ট্রাইকের মধ্যে পড়ে যাবেন, আর 2টো স্ট্রাইক পড়া মানে আপনার চ্যানেলের বরবাদ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।